স্টুডেন্ট, বেঙ্গলি টিউশনে সকল ছাত্র এবং ছাত্রীদেরকে জানাই স্বাগত। আজকে আমি আবার একটা নতুন অডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো আইসিএসসি সংকলিতার অন্তর্গত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা গল্পের দ্বিতীয় পর্বটি। তোমরা যারা এই দ্বিতীয় পার্টটি শুনছো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা প্রথম পার্টটি অবশ্যই শুনো, কারণ প্রথম পার্টটি শুনলে পুরোটাই তোমরা গল্পটা বুঝতে পারবে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। চলো এবার গল্পে প্রবেশ করি। শুনে তো আমি আর নেই, হাতের খুন্তি হাতেই রইল, সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল, আর সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগলো। বলে কি, দিব্যি গেরস্ত বাড়ি, গোলাগালা ঘরদোর, ডাকাত কী রকম। এরপর লেখক বলছেন, এই কথা শুনে তো আমি আর আমার মধ্যেই নেই, খুন্তিটা আমার হাতে ছিল, হাতেই রয়ে গেল, সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, হাত পা সব অবশ হতে লাগলো। তখন তিনি বললেন যে, এ কি বলে, এরকম দিব্যি গেরস্ত ঘর, এরা কি করে ডাকাত হতে পারবে? কিন্তু পালাইবই বা কেমন করে? এখন বেশ রাত হয়েছে, সামনের চণ্ডীমণ্ডপে বৃদ্ধ বসে লোকজনদের সঙ্গে কথা কইছে, ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে। এই কথা শুনে লেখক অর্থাৎ ঠাকুরমশাই পালানোর একটু চেষ্টা করলেন, কিন্তু দেখলেন যে চণ্ডীমণ্ডপের সামনেই বৃদ্ধ কয়েকজনের সাথে বসে কথা বলছে। ওখান দিয়ে যদি তিনি যান তাহলে তো বৃদ্ধ সন্দেহ করবে। কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে, হাতে পায়ে জোর নেই, কিন্তু ভাববারও শক্তি লোপ পেয়েছে। মিনিট পাঁচেক এমনিভাবে কাটলো, এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। অর্থাৎ লেখক বলছে তিনি কাঠের মতো হয়ে গেছেন, হাত পায়ে তার আর কোনো জোর নেই, তার চিন্তা করার শক্তিও তখন এ কথা শুনে লোপ পেয়ে গেছে। তারপরে এরকমভাবে যখন মিনিট পাঁচেক কাটার পর আবার দেখলেন যে বউটা কি করলো, বাড়ির বউটি কুঠরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বললুম, তুমি যে হও, তুমি পরম দয়াময়ী, বলে দাও কোন পথ দিয়ে কীভাবে পালাবো। অর্থাৎ বউটি যখন লেখকের দিকে তাকিয়েছিল তখন লেখক আর কোনো উপায় না ভেবে তাকে বলে উঠল যে, তুমি পরম দয়াময়ী, তুমি বলে দাও আমি কোন পথ দিয়ে গেলে এখান থেকে পালাতে পারবো। বউটি তখন বলল, চাপা গলায় বলল, সেই জন্যই তো এলুম, সব দেখে এলুম, পালাবার পথ নেই, ওরা ঘাঁটি আগলে রেখেছে। তখন বউটি লেখককে বলল যে, আপনার আর এখান থেকে পালানোর কোনো পথ নেই, ওরা সব ঘাঁটি আগলে রেখে দিয়েছে। আমি বললুম, অর্থাৎ লেখক বলল, তবে উপায়? মেয়েটি বললে, একটা মাত্র উপায় আছে, তাও আমি ভেবে এসেছি। আমি এই বাড়িতে আর ব্রহ্মহত্যা হতে দেব না, অনেক সহ্য করেছি, আর করব না। দাঁড়ান ঠাকুরমশাই, আর একবার বাড়ির মধ্যে থেকে আসি, নইলে সন্দেহ করবে। বাড়ির বউটি বলল, আপনার পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই, তবে একটা উপায় আছে, সেটা আমি ভেবেছি। তবে তখন সে নিজেই বলতে লাগলো যে এই বাড়িতে আর সে ব্রহ্মহত্যা হতে দেবে না, সে অনেক সহ্য করেছে। এরপর তিনি ঠাকুরমশাইকে বললেন যে, দাঁড়ান ঠাকুরমশাই, আমি বাড়ির ভেতর থেকে একবার ঘুরে আসছি, না হলে বাড়ির লোকেরা তাকে সন্দেহ করতে পারে। মিনিট পাঁচেকের পর বউটি আবার এলো, চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে বলল, শুনুন আমার উপায়, এই কথা কটা মনে রাখুন, মনে যদি রাখতে পারেন তবেই বাঁচতে পারবেন। তারপর সে কী করলো, মিনিট পাঁচেক ঘুরে এসে আবার ঠাকুরমশাই কাছে এসে বলল যে, আমি একটা উপায় বার করেছি, আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনুন, যদি মনে রাখতে পারেন তবেই কিন্তু আজকে আপনি বাঁচতে পারবেন। তারপর সে বলল, আমার নাম বামা, আমি এ বাড়ির মেজ বউ, আমার বাপের বাড়ির
গ্রামের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমরা দুই বোন। আমার দিদির নাম খান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা, বর্ধমান জেলা। শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই যাতে বাড়ুই। আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন, কিন্তু মা নেই। বাড়ির বউটি ঠাকুরমশাই অর্থাৎ লেখককে বাঁচানোর জন্য যে উপায়টি বার করেছিলেন সেটা তারপর লেখককে বললেন যে এটা যদি আপনি মনে রাখতে পারেন তবেই আপনি বাঁচবেন। তারপর সে কি বলল যে তার নাম বামা, সেই বাড়ির মেজ বউ। তার বাপের বাড়ি গ্রামের নাম হচ্ছে কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। তারপর বললো তার বাবার নাম হচ্ছে হরিদাস মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম হচ্ছে পাঁচকড়ি মজুমদার। তারা দু বোন। তার দিদির নাম হচ্ছে খান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেওটায়, বর্ধমান জেলা। তার শ্বশুরের নাম হচ্ছে দুর্লভ দাস। তারা সবাই যাতে বাড়ুই। তারপর বউটি বলল যে তার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন, কিন্তু তার মা মারা গেছেন, অর্থাৎ তার মা নেই। এই কথাগুলো যদি লেখক মনে রাখতে পারেন তবেই সে এই যাত্রায় বাঁচতে পারবেন, এটা বাড়ির বউটি লেখককে বলল। তখন বুদ্ধি লোপ পেতে বসেছে। যা বলে মেয়েটি তাই করে যায়, এতে কি হবে। বউটি কিন্তু একবার বাড়ির মধ্যে যায় আর অল্প 2 মিনিটের জন্য ফিরে এসে আবার তালিম দিয়ে যায়। মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি? অর্থাৎ বউটি লেখককে বাঁচানোর জন্য বারবার ঘরের মধ্যে যায়, ভিতরে যায়, আর এসে ঠাকুরমশাই বা লেখককে জিজ্ঞাসা করে যায় তার জ্যাঠামশাইয়ের নাম কি, তার বাবার নাম কি, এরকমভাবে তাকে তালিম দিয়ে যায়। আমি বললুম হরিদাস মজুমদার। না, পাঁচকড়ি মজুমদার, অর্থাৎ লেখক ভুল নাম বলেছিলেন, বললেন যে হরিদাস মজুমদার। কিন্তু তখন বাড়ির বউটি তাকে বলে দিল যে তার নাম হরিদাস মজুমদার নয়, তার নাম হচ্ছে পাঁচকড়ি মজুমদার, বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম কি, শ্বশুরবাড়ি কোন গা, এসব প্রশ্ন তাকে বারবার ঘরের মধ্যে যাচ্ছে আর এসে জিজ্ঞাসা করে যাচ্ছে। খান্তমণি, শ্বশুরবাড়ি হলো লেখকের মনে পড়ছে না। তারপরে বলল আপনি সব মাটি করবেন দেখছি। সামন্তপুর তেওটা বলুন, তাকে তামিল দিয়ে যাচ্ছে। সামন্তপুর তেওটা। শ্বশুরের নাম রায় যদু দাস, দুর্লভ রাম দাস। অবশেষে মিনিট 10-12 মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে। অর্থাৎ 10 মিনিট এরকমভাবে জিজ্ঞাসা করতে করতে লেখকের কাছে সকলের নামগুলো বা সকলের পরিচয়গুলো একদম পরিষ্কার হয়ে গেছে। তখন বউটি বলে রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই, কোনো ভয় করবেন না। আমার বাপের বাড়ির নামধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি। অর্থাৎ বউটি এসে বলল যে আপনি আমার বাপের বাড়ির সকলের নাম জেনে গেছেন, আর দেরি করবেন না, রান্না খাওয়া করে নিন। আমার বাপের বাড়ির নাম জেনেছেন তখন হয়তো আপনাকে আমি বাঁচাতে পারবো। এখন শুনুন, খাওয়া দাওয়ার পরই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি আমার গুরু বংশ। আমার নাম বলে জিজ্ঞাসা করবেন আমার বিয়ে হয়েছে কোথায়, জানো না কি। অর্থাৎ বউটি লেখককে শিখিয়ে দিলেন যে বলতে হবে যে তিনি তাদের গুরু বংশ, বা আমার নাম করে জিজ্ঞাসা করবেন যে তার কোথায় বিয়ে হয়েছে, তাদের জানেন কি না। গলা যেন না কাঁপে সেটাও বলে গেলেন, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসবো আপনি শ্বশুরকে বলবার পরে, কিন্তু দেরি করবেন না বেশি, বিপদ কখন যে হয় তা বলা যায় না। অর্থাৎ লেখককে বললেন যে আপনি বেশি দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব শ্বশুরমশাইকে ডেকে আমার বাপের বাড়ির পরিচয়টা জানিয়ে দেবেন।
রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে। রান্না খাওয়া করতেই হলো। রাতের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে। রাত আন্দাজ 10টার কম নয়। আহারাদির পর নিজের কুঠরিতে বসেছি, আর আমার মনে হচ্ছে এ বাড়ির সবাই যেন খাড়ায় রাম দাঁতে শান দিচ্ছে। রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে। রান্না খাওয়া করতেই হলো। রাতের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে। রাত আন্দাজ 10টার কম নয়। আহারাদির পর নিজের কুঠরিতে বসেছি, আর আমার মনে হচ্ছে যে এ বাড়ির সবাই যেন খাড়ায় রাম দাঁতে শান দিচ্ছে আমার গলাটা কাটবার জন্য। এরপর কী করলেন লেখক? এর তো রান্না খাওয়া করতেই হলো। তিনি রান্না খাওয়া করে কুঠরিতে বিশ্রাম নিচ্ছে, আর তিনি মনে মনে ভাবছেন যে এবারই সবাই যেন তার গলা কাটার জন্য তার খাঁড়ায় শান দিচ্ছে। এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলেন, অর্থাৎ যে বৃদ্ধটি তাকে তার বাড়িতে নিয়ে এসেছিলেন সেই বৃদ্ধটি একটি পান সেজে তার জন্য নিয়ে এলেন। বললে, কি ঠাকুরমশাই, আহারাদি হলো? তারপর জিজ্ঞাসা করলেন যে আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে? এখন দিব্যি করে শুয়ে পড়ুন। এবার আপনি শুয়ে পড়ুন, মশারি টাঙিয়ে দিয়ে যাচ্ছি। রাত হয়েছে, আর দেরি করবেন না। বৃদ্ধটি বলল যে মশারি টাঙিয়ে দিয়ে যাচ্ছি, আপনি আর দেরি করবেন না, আপনি যত তাড়াতাড়ি পারেন শুয়ে পড়ুন। আমি বললাম, হ্যাঁ, একটা কথা বলি। আমাদের এক মন্ত্র শিষ্য, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম পাঁচকড়ি, হরিদাস মজুমদার, তার একটি মেয়ে নাম বামা। এইদিকেই কোথায় বিয়ে হয়েছে। তারাও যাতে তোমাদের বাড়ুই কি না, তাই হয়তো চিনলেও চিনতে পারো। মেয়েটির জ্যাঠা দুর্লভরাম পাঁচকড়ি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ির খোঁজ করে একবার সেখানে যেতে। তা যখন এলুমই এদেশে, একথা তিনি বৃদ্ধকে বললেন। অর্থাৎ তিনি তার বাপের বাড়ির পরিচয় দিয়ে মানে গৃহস্বামী অর্থাৎ বৃদ্ধর কাছে এই কথাগুলো বললেন। আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল। আমার দিকে অবাক হয়ে চেয়ে বলল, কুসুমপুরের হরিদাস মজুমদার, বামা, আপনি তাদের চিনলেন কি করে? বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম, আমি যে তাদের গুরুবংশ। আমার বাবা ওরা মন্ত্রশিষ্য কি না। তারপর বামা যে কথাগুলো ঠাকুরমশাই বা তার লেখককে বলে গেছিলো সেই কথাগুলোকে স্মরণ করে সে লেখক গলা না কাঁপিয়ে মৃদু স্বরে বলল, আমি যে তাদের গুরুবংশ, অর্থাৎ তার বামারা হচ্ছে তার বাবার মন্ত্রশিষ্য। এটা মানে গৃহকর্তাকে বা ওই বৃদ্ধটিকে জানালেন। বৃদ্ধ তাড়াতাড়ি বললেন, বসুন, আমি আসছি। এই বলে সে আবার বাড়ির ভেতরে চলে গেলেন। আমি একটা কুঠরির মধ্যে বসে রইলুম। সন্দেহ ও ভয় তখনও কিন্তু যায়নি। আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা আবার কে বলেছে। কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো। পেছনে পেছনে সেই বধূটি, আর একজন সন্ডা মার্কা গোছের যুবক এবং একজন পৌরা স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। অর্থাৎ সে ঘরের ভেতর গিয়ে কিছুক্ষণ বাদে আবার সেই কুঠরির মধ্যে এলো, সঙ্গে কয়েকজনকে নিয়ে এলো। অর্থাৎ সেই গৃহবধূটিকে নিয়ে এলো, তার সঙ্গে একটা সন্ডা মার্কা গোছের যুবককে নিয়ে এলো, আর একটা পৌরা স্ত্রী লোককে নিয়ে এলো। অর্থাৎ তিনি মনে করছেন যে এই স্ত্রী লোকটি হয়তো ওই বৃদ্ধের স্ত্রী হবেন। বৃদ্ধ বললে, এই যে বামা ঠাকুরমশাই, আমারই মেজ ছেলের সঙ্গে এই আমার মেজ ছেলে শম্ভু, গড় করো সবাই, গড় করো। মেজ বৌমা, দেখো তো চিনতে পারো একে? বৃদ্ধ তারপরে ডেকে ঠাকুরমশাইকে বললেন, এই আমার মেজ ছেলের সঙ্গে এই বামার বিয়ে হয়েছে, সবাই ঠাকুরমশাইকে প্রণাম করো। মেজ বউকে দেখে বললেন যে দেখো তো একে চিনতে পারো কি না। চমৎকার অভিনেত্রী বটে বামা, অদ্ভুত অভিনয় করে গেল বটে। এরপর বামা কী করলো, চমৎকারভাবে তার অভিনয়টা করে গেল।
ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলো গলায় আঁচল দিয়ে। জীবনদাত্রী দয়াময়ী বামা, আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সে কী করলো, ঘোমটা খুলে হাসি মুখে আমার পায়ে প্রণাম করলো এবং গলায় আঁচল দিয়ে প্রণাম করলো। তারপর এই জীবনদাত্রী দয়াময়ী বামা, এই কথা চিন্তা করে লেখকের চোখে জল এসে পড়ল। তারপর সেই রাত্রি তো কেটে গেল। খাবার জল দেওয়ার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল, বললে বিপদ কেটে গিয়েছে, আমার চোখে না পড়লে সর্বনাশ হতো, ভিটেতে ব্রহ্মহত্যে হতো, অনেক হয়েছে এই কুঠরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা। তারপর কি করলো, লেখককে জল দেওয়ার ছুতো করে বামা আবার সেখানে এসে বলল যে আমার চোখে যদি না পড়তো আজকে তাহলে আপনাকেও এরকমভাবে ব্রহ্মহত্যা করতো। এই কুঠরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা আছে। আমার মনের অবস্থা বলবার নয়। বললুম, পুলিশ কি গায়ের লোক কিছু টের পায় না, কিছু বলে না? লেখক বামাকে কথাটা জিজ্ঞাসা করলো। তখন বামা বলল, কে কি বলবে, এ ফাঁসুড়ে ডাকাতের গা, সবাই এরকম। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটি সন্তান হয়েছে, এ পাপ ভিটে বাস করলে তার অকল্যাণ হবে। ওকে বারণ করি, কিন্তু ও কি করবে? বাবার মাথার ওপর শ্বশুরমশাই রয়েছে, পুরনো ডাকাত, দাদারা রয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। তারপর লেখক বললেন যে এখানে পুলিশ বা লোকেরা কিছু বলে না? তখন বামা তাকে জানালো যে এখানে গাঁ শুদ্ধ সবাই কিন্তু এরকম ফাঁসুড়ে ডাকাত। প্রথমে তার বাবা জানতো না বলেই তার সাথে এখানে বিয়ে দিয়েছিল, কিন্তু পরে বামা যখন এ বাড়িতে এলেন তখন সে সব কথা জানতে পারলেন। তার এখন একটা সন্তানও রয়েছে। সে তার স্বামীকে এই কাজ করতে বারণ করে, কিন্তু সে কি করবে? তার মাথার ওপর তার বাবা রয়েছেন, তার শ্বশুরমশাই রয়েছেন, অর্থাৎ তার দাদারা রয়েছেন। তারপর বললেন যে আপনার আর কোনো ভয় নেই বাবা ঠাকুর, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। সকাল হলো। বিদায় নেওয়ার সময় বৃদ্ধ আমায় 5 টাকা গুরু প্রণামী দিলে। বামাকে আড়ালে ডেকে বললুম, তুমি আমার মা, আমার জীবনদাত্রী, আশীর্বাদ করি চিরসুখী হও মা। তারপর কি হলো, পরের দিন সকাল যখন হলো, বৃদ্ধ কী করলো, লেখককে 5 টাকা গুরু প্রণামী দিল। তারপরে বামাকে আড়ালে ডেকে লেখক বলল যে তুমি আমার মা, আমার জীবনদাত্রী, আশীর্বাদ করি চিরসুখী হও মা। অর্থাৎ মামাকে নিজের মা জীবনদাত্রী বলেছেন কেন? কারণ লেখককে তিনি ফাঁসুড়ে ডাকাতের হাত থেকে বাঁচিয়ে আবার একবার নতুন জীবন দান করেছিলেন। সেই জন্যই তিনি বামাকে নিজের মায়ের সাথে তুলনা করেছেন এবং জীবনদাত্রী বলেছেন। বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি। কতকাল হয়ে গেল, এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লীবধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে। শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে। লেখক বলছেন যে এখন তিনি, তার অনেক বয়স হয়ে গেছে, তাহলেও কিন্তু এই পল্লীবধূটির কথা তার মনে পড়ে এবং শ্রদ্ধার সাথে তার চোখের মধ্যে জল এসে যায়। তিনি এই পল্লীবধূটাকে তিনি কোনোদিনই ভুলতে পারবেন না, যে তার একদিন জীবন দান করেছিলেন। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী নতুন অডিওতে আমি আবার একটা গল্প নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি উপস্থিত হব।